হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। heat is a kind of energy. Heat is nothing but a kind of energy which transfers from one body to another body. এবার কোন বডির থেকে হিটটা কি, হিট ইজ এ একটু হায়ার স্টাডিতে যখন যাবে, হাই লেভেলে 11-12 যেখানে একটা থার্মোডাইনামিক্স টপিকস আছে, সেইখানে গিয়ে হিটের অ্যাকচুয়াল নেচারটা বুঝতে পারবে। হিট ইজ এ এনার্জি। প্রত্যেকটা বডিরই এক একটা ইন্টারনাল হিট এনার্জি থাকে। প্রত্যেকটা বডির, যে কোনো মেটেরিয়াল বা বডির একটা ইন্টারনাল হিট এনার্জি থাকে। তো একটা বডি, আমাদের শরীরেও আছে। ইয়েস ইয়েস, ভেরি গুড, আমাদের শরীরেও আছে। প্রত্যেকের ভেতর একটা হিট এনার্জি থাকে। এবার হিট এনার্জি কি হয়, ইট ক্যান বি ফ্লোন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। একটা বডির থেকে আরেকটা বডিতে হিটটা ফ্লো হয়। এবার কোন দিকে ফ্লো হবে, এটা ধরো এ বডি, এটা ধরো এই বডিটার নেম বি, এর থেকে বিতে হিট ফ্লো হবে নাকি বি থেকে এতে হিট হিট ফ্লো হবে, কোনটা হবে, ইট ইজ ডিটারমাইন্ড, যেটা ইট ইজ যেটা হটার বডি ইট সেটা ইজ থেকে কোল্ডার বডি it is it হিট is ফ্লো হবে। determined by a physical quantity. Point to be noted, it is determined কোন বডির থেকে কোন বডিতে হিট কন্ডাকশন হয়, হিট ট্রান্সফার হবে, সেটা ডিটারমাইন করে এ ফিজিক্যাল কোয়ান্টিটি। সেই কোয়ান্টিটিটার নাম হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার ইজ দ্যাট কোয়ান্টিটি হুইচ মেক্স ডিসিশন ফ্রম হুইচ ডিরেকশন হিট উইল ফ্লো। তো এর এর কনসেপ্টটা হচ্ছে, এর রুলসটা হচ্ছে, heat will flow from high temperature to low temperature. এটা হচ্ছে বেসিক জিনিস। এইবার যেটা হাই টেম্পারেচার সেটাকে তুমি বলো, যেটা যেই বডিটা টেম্পারেচার হাই সেটাকে হট বডি বলা হয়, আর যেটা লো হ্যাঁ, টেম্পারেচার সেটাকে কোল্ড বডি বলা হয়। কিন্তু মেন কারণটা, মেন উদ্দেশ্য, মেন লজিকটা দাঁড়িয়ে আছে এই কনসেপ্টের ওপরে। হাই টেম্পারেচারের থেকে লো টেম্পারেচারে হিট ফ্লো হয়। তার মানে এ থেকে বি এর দিকে হিট ফ্লো হবে যদি এ আর বি কে কন্ট্যাক্টে রাখা হয়, এ থেকে বি এর দিকে হিট ট্রান্সফার হবে কখন হবে, ইফ টি এ ইজ গ্রেটার দ্যান টিবি। টি এ ইজ নাথিং বাট টেম্পারেচার অফ এ and TB is temperature of B. TA is nothing but temperature of A and TB is temperature of B. ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আর হিট ফ্লো বি থেকে এতে হবে কখন, এটা আমি মুছে দিলাম, লেখা হয়ে গেছে, বি থেকে এর দিকে হিট ফ্লো হবে। কেন হবে, ইফ টি বি ইজ গ্রেটার দ্যান টি এ। এই হচ্ছে মেন কারণ, মানে টেম্পারেচার অফ বি যদি এর থেকে বেশি হয় তাহলে এই ডিরেকশনে হিট ফ্লো হবে। হ্যাঁ স্যার। ওকে, লেখা হয়ে গেছে না? এটা কিন্তু বইয়ে নেই, খুব মন দিয়ে এটা লিখে রাখবে। এবার এফেক্টস অফ হিট, হিট ফ্লোর কত কি কি এফেক্ট হয়। এক নম্বর এফেক্ট, টেম্পারেচার চেঞ্জ হয়, দ্য টেম্পারেচার অফ দ্য বডি চেঞ্জ। এটা ভালো এক্সাম্পল দিয়ে দেওয়া নেই কোথাও। ধরো এটা এ বডি, এটা বি বডি, ধরো টি এ ইজ গ্রেটার দ্যান টিবি, তাহলে হিট ফ্লো কোন দিকে হবে, এরকম হবে। তো টি এ ইজ গ্রেটার দ্যান টিবি, এটা কখন, বিফোর কন্ট্যাক্ট অফ এ অ্যান্ড বি, মানে এ বি। হ্যাঁ, তারপর হিট ওই বিতে চলে যাবে, তখন তো ওটা ইয়েটা টেম্পারেচারটা একই হয়ে যাবে। কি বললে? যখন বলছিলাম যে যখন ওই হিট 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 ফ্লোটা শেষ হয়ে যাবে তখন তো দুটো টেম্পারেচার সেমই হয়ে যাবে। হ্যাঁ, আমার কথাটাকে বুঝে নাও, সেটা তো পরের কেস। এই এফেক্ট জিনিসটাকে বোঝো। এখানে বইয়ে এটা দিয়ে দিয়েছে, এটা কেন হয় কখন হয় সেই জিনিসটা কোথাও নেই। আগে তুমি টেম্পারেচার এক হয়ে যাবে সেটাই আগে যাচ্ছ কেন, আগে হিট এক্সচেঞ্জ কখন হবে সেটা আগে দেখো। এখানে কি
প্রথম এফেক্ট, দ্য টেম্পারেচার অফ দ্য বডি চেঞ্জ স্টেপ বাই স্টেপ। আগে ওটাই গেলে এটা বুঝতে পারবে না। তাহলে হিট টেম্পারেচার অফ বডি চেঞ্জ কখন হবে? যদি একটা বডিকে অন্য বডির সাথে কন্ট্যাক্টে রাখা হয়, কিরকম না দুটো টেম্পারেচার আলাদা, তখনই হিট ফ্লো হবে। তো টেম্পারেচার অফ এ আর বি যদি এর থেকে বি এর টেম্পারেচার, এ যদি টেম্পারেচার বি এর থেকে বেশি হয়, এই অবস্থায় যদি দুটোকে কন্ট্যাক্টে রাখা হয়, তাহলে কি হবে? এর থেকে বিতে হিট ফ্লো হবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? এটা তো আগেই বললাম। তাহলে এর কনসিকুয়েন্স হিসাবে কি হবে? এটা গেলে 1 নম্বর স্টেজ। এর টেম্পারেচার আলাদা থেকে যদি কন্ট্যাক্টে রাখো তাহলে হিট ফ্লো হবে। এবার সেকেন্ড স্টেজে কি হবে? কিছু সময় পরে দেখা যাবে যে এ আর বি এর মধ্যে কোনো হিট ফ্লো হচ্ছে না, তার মানে কন্ট্যাক্টে রাখার পর। তার মানে তখন কি হবে? দুটোর টেম্পারেচারই একটা ফিক্সড হয়ে যাবে, একটা টেম্পারেচারে চলে আসবে। এটা হচ্ছে নতুন টেম্পারেচার। কখন হিট ফ্লো হবে না? কিছুক্ষণ রাখার পর যখন হিট এক্সচেঞ্জ হবে তখন হিট ফ্লো হবে না। এই যে টেম্পারেচার কিছুক্ষণ কন্ট্যাক্ট রাখার পর দুজনের টেম্পারেচারই টি হয়ে গেল, এই টিটা কি হবে? দিস টি মাস্ট বি লেস দ্যান টি এ অ্যান্ড গ্রেটার দ্যান টিবি। তার মানে এর অ্যাকচুয়াল জিনিসটা কিরকম হবে? লেস দ্যান টি এ, গ্রেটার দ্যান টিবি। তাহলে ইনিশিয়ালি ওদের টেম্পারেচার আলাদা ছিল, এর টেম্পারেচার বি এর থেকে বেশি ছিল। আচ্ছা, এটা নিচে চলে গেছে না? ওকে, টেম্পারেচার এর থেকে বেশি ছিল, এর টেম্পারেচার বি এর থেকে বেশি ছিল, এবার কন্ট্যাক্টে রাখা হলো, তারপরে হিট এক্সচেঞ্জ হলো এর থেকে বি এর দিকে। তারা কিছু সময় পরে দেখতে পাবে যে আর হিট ফ্লো হচ্ছে না, তার মানে কি দুজনের টেম্পারেচার একটা ফিক্সড হয়ে গেছে। যখন ফিক্সড হয়ে যাবে আর হিট ফ্লো হবে না, তো এই টেম্পারেচারটা কি হবে? অবভিয়াসলি বি এর থেকে ছোট হবে, বি এর থেকে বড় হবে, আর এর থেকে ছোট হবে। তার মানে দেখো, এর ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? এ বডির ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচার ছিল, এখানে আমি এটা ই করছি, ডায়াগ্রাম করছি। ইনিশিয়াল টেম্পারেচার ছিল টিএ, আর ফাইনাল টেম্পারেচার হলো টিবি। তাহলে টেম্পারেচার চেঞ্জ, সরি, ফাইনাল টেম্পারেচার হলো টি। তাহলে টেম্পারেচার চেঞ্জ কত হলো এর? যেহেতু টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচারটা টি এর থেকে বেশি, তার মানে টেম্পারেচার চেঞ্জ এর কত হলো? টি এ মাইনাস টি। তার মানে এর টেম্পারেচার কমলো, বুঝতে পারলো? তাহলে এটাই হলো চেঞ্জ অফ টেম্পারেচার অফ এ। আন্ডারস্ট্যান্ড? সিমিলার কেসে বি এর ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে বি এর ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? টিবি, ফাইনাল টেম্পারেচার টি। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার কত? টি এর ভ্যালু টিভির থেকে বেশি, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার টি মাইনাস টিভি। তাহলে বুঝতে পারছো দুজনের ক্ষেত্রে যে টেম্পারেচার চেঞ্জ কত হলো? আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? হ্যাঁ স্যার। লিখে রাখো তাহলে। এইটার ব্যাখ্যাটা এত বড়, এগুলো বইয়ে নেই, শুধু বলবে চেঞ্জ ইন টেম্পারেচার অফ বডি কি করে হয়, এইভাবে হয়। লিখে নাও এটা। হ্যাঁ স্যার, লেখা হবে। আরেকটা এফেক্ট হয় সেকেন্ড। এই যে এফেক্ট নাম্বার 1টা দেখলে, সেক্ষেত্রে কি বডিটার টেম্পারেচার চেঞ্জ হয়েছে। এবার সেকেন্ড ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে কি হবে? স্টেট অফ দ্য বডি চেঞ্জ। এই ক্ষেত্রে যেটা বলা হয় না, সেটা হচ্ছে এই ঘটনাটা যখন ঘটবে, স্টেট অফ দ্য বডি যেই যেই সময় শুধুমাত্র, যখন শুধুমাত্র স্টেটটা চেঞ্জ হবে, তখন কি হবে? টেম্পারেচার চেঞ্জ হবে না। টেম্পারেচার চেঞ্জ তখন টেম্পারেচার will remain constant. যখন টেম্পারেচার চেঞ্জ তখন ওটা হবে। তো বিভিন্ন কেস আছে, তো এটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ তখন হবে না যখন স্টেট চেঞ্জ হবে। এর এক্সাম্পল কি? ওয়াটার আছে, ধরো আইস আছে, আইসটাকে হিট দিলে, তাহলে আইসটা একটু পরে কি হবে? ওয়াটার হয়ে যাবে। এখানে কি হচ্ছে? ধরো আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এবার এটা ফার্স্টে মেল্ট, এর প্রসেসটা কি হবে?
হিট দিলে ও 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার হয়ে যাবে। এই যে আইস থেকে ওয়াটার হলো, এই প্রসিডিওরে কি হয়েছে, এই প্রসেসে ওর টেম্পারেচারটা ফিক্সড আছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, শুধুমাত্র স্টেটটা চেঞ্জ হয়েছে। তাহলে এই যে হিটটা দিলে, এই হিটের ফলে কি হলো, ওর স্টেটটা চেঞ্জ হলো, টেম্পারেচার চেঞ্জ হলো না, বোঝা গেছে? এবং এই ক্ষেত্রে যেই হিটটা দেওয়া হয় সেই হিটটাকে বলা হয় লেটেন্ট হিট। নো দিস, জানো তো এটা? হ্যাঁ লাগছি। লেটেন্ট হিট বলা হয়। তো এটা লিখে রাখো তো, যখন স্টেট চেঞ্জ হবে তখন টেম্পারেচার চেঞ্জ হবে, এটা ইম্পর্টেন্ট। এটা লিখে রাখো, লেখা হয়ে গেছে এটা? হ্যালো? হুম। হ্যাঁ। এইবার আসছি, আরেকটা জিনিস হয় যেটা সলিডের ক্ষেত্রে হয়, চেঞ্জ ইন দ্য সাইজ অফ দ্য বডি। এটা ম্যাক্সিমামই সলিডের ক্ষেত্রে হয়, লিকুইডের ক্ষেত্রে খুব সামান্য হয়, সেটা মেজারেবল না। চেঞ্জ ইন দ্য সাইজ মেইনলি হয়, মেইনলি অকার্স ইন সলিড। কি হয়, ধরো একটা মেটাল আছে, মেটাল, এনি মেটাল, একে হিট দেওয়া হলো, হিট আপ করা হলো, তাহলে কি হবে, গরম করা হলো। হিট যদি দেওয়া হয়, যদি এটাকে হিট আপ করা হয়, হিট এনার্জি দেওয়া হয় মেটালটাকে, একটু পরে ধরো ওর লেন্থ ছিল এখানে 10-10 মিটারের রড, একটু পরে এটা একটু বেড়ে যাবে, হিট করা হলে এটা হয়তো 11 কি 12 মিটার, ফর এক্সাম্পল 12 মিটার হলো। এটা এই যে হিট দেওয়ার ফলে ওর এক্সপানশন হলো, ঠিক আছে? ইট ইজ অ্যান এক্সাম্পল অফ চেঞ্জ ইন সাইজ। এর অপোজিট যদি এটাকে ঠান্ডা করা হয়, কুলিং করা হয়, তাহলে কি হবে, এর সাইজটা আরো ছোট হয়ে যাবে, ধরো 8 মিটার হয়ে গেল। গরমকালে এটা 12 মিটার হয়ে যাবে, শীতকালে 8 মিটার হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এই হিট দেওয়ার, এই হিটটা তুমি বাইরের থেকেও দিতে পারো, বা এটা সিজনাল হতেও পারে, ধরো গরম সামারে, সামারে কি হবে, সামারে বাইরের থেকে ওয়েদারের টেম্পারেচার চেঞ্জ হয়, ওয়েদারটা বেশি টেম্পারেচার হয় 45-50 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সেই গরমের জন্য এটা বেড়ে যাচ্ছে। আর কোল্ডে, উইন্টারে কি হবে, খুব কুল। এটা হচ্ছে ধরো নর্মাল ওয়েদার, এখন যেমন পুজোর ওয়েদার, পুজোর সিজন, ফেস্টিভ্যাল সিজন, ফেস্টিভ্যাল সিজনে কত অ্যাভারেজ টেম্পারেচার ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন নর্মাল আছে। গরমে ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তখন এটা হলো। উইন্টারে ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, তখন এটা এরকম হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? ওকে, এটা লিখে রাখো। লেখা হয়েছে এটা? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে। এইবার তোমাদের সলিডের এক্সপানশনের অনেকগুলো এক্সপেরিমেন্ট দেওয়া আছে, আমি একটু শর্টে বলে দিচ্ছি। একটা ধরো এক্সপেরিমেন্ট এরকম দেওয়া আছে, দেখবে শর্টে একটা বুঝতে পারবে, আমি তাহলে শর্টে একটু আলোচনা করে দিচ্ছি। এখান দিয়ে ধরো কোনো চেন দিয়ে একটা বড় বল, এই বলটা আমি একটু উল্টো ভাবে বলছি, এইভাবে ফার্স্টে ধরো যাচ্ছে না, বা উল্টো ভাবে বলছি না, সোজা ভাবেই বলছি, দাঁড়াও। বলটা নর্মালি যদি থাকে, এই ভেতর দিয়ে চেন দিয়ে বলটা গলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, ঠিক আছে তো? নর্মাল টেম্পারেচারে এটা হচ্ছে, এক নর্মাল টেম্পারেচার। এবার যদি বলটাকে হিট আপ করা হয়, এবার ধরো নর্মাল টেম্পারেচার না, এইবার এটাকে এইখানে যাওয়ার আগে এই বলটাকে হিট আপ করা হয়েছে, বলটাকে এখানে ওই সেম সাইজেরই বলটাকে
হিট দেওয়া হয়েছে, গরম করা হয়েছে, তাহলে পরে কি হবে, ওর সাইজটা বেড়ে যাবে, এক্সপ্যান্ড করবে, তাই না? সলিড, ইট ইজ এ সলিড বডি, এই বলটা রেডিয়াস বেড়ে যাবে, বড় হবে, তো সাইজ বড় হয়ে যাবে, এরকম হয়ে গেল হিট আপের পরে। তখন কি হবে, বলটা আর এখান দিয়ে যাবে না, এই যে ছোট ছিল বাস্কেট বলের মতো একটা ছিল গোল মতো, এইখান দিয়ে আর বলটা যাবে না, বুঝতে পারছো? কেন যাচ্ছে না? বিকজ অফ এক্সপানশন অফ দ্য বল, বিকজ হিটের ফলে ওর এতটাই বড় হয়ে গেছে, মেটেরিয়ালটার ভলিউম বেড়ে গেছে, ও আর এখান দিয়ে যাচ্ছে না, বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, বুঝতে ওকে। স্যার, এটার নাম গ্রেভসন বল অ্যান্ড এক্সপেরিমেন্টাল। হ্যাঁ বলো, একটু জোরে বলো। এই এক্সপেরিমেন্টার নাম গ্রেভসন বল অ্যান্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দিয়েছে, বিভিন্ন জায়গায় তোমার কথাটা কেটে কেটে আসছে। এটা সিম্পল এক্সপেরিমেন্ট, যে কোনো নাম দিয়ে দিতে পারো। থার্মাল এক্সপানশন অফ সলিডের একটা এক্সাম্পল হিসেবে নিতে পারো, ঠিক আছে? এরপরে এর বিভিন্ন এক্সাম্পল আছে। এই যে এক্সপানশন, যেমন নাকি রেল লাইন, রেল লাইন সবসময় কি থাকে, মাঝখানে দুটো লাইনের মধ্যে গ্যাপস থাকে, এবং ওপর দিয়ে কি হয়, একটা জয়েন্ট করা থাকে। এটা কেন থাকে, ফাঁকটা কেন থাকে? বিকজ গরমকালে এটা দুটোরই টেম্পারেচার বাড়বে, গরমকালে টেম্পারেচার বাড়লে কি হবে, ওর এক্সপানশন হবে, হয়তো এতটা আসলো, বুঝতে পারছো, আর এতটা আসলো, হ্যাঁ, তার ফলে কোনো কিছু অসুবিধা হবে না। যদি এটা স্ট্রেট লাইন থাকতো, যদি একটাই লাইন থাকতো, তাহলে টেম্পারেচার বাড়ার ফলে কি হতো, ওর এক্সপানশন হতো। শুধু খুব মন দিয়ে দেখো, 100% নাম্বার যদি এই কোশ্চেনে আসে পেতে চাও, তাহলে কি হবে, শুধুমাত্র ওর ল্যাটেরাল এক্সপানশন হবে না, কিন্তু ওর রেডিয়াল এক্সপানশন বা ভলিউমেরও এক্সপানশন হবে, তাই তো? তার ফলে কি হবে, এটা এবড়ো খেবড়ো হয়ে যাবে, হ্যাঁ, তার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি এটা সেম, তখন ট্রেন স্পিচ করতে হবে। যদি এরকম গ্যাপ থাকে, তাহলে আর জিনিসটা বাড়বে না, কারণটা কি, ও স্পেস পেয়ে যাচ্ছে বাড়ার, তাই না? এরকম কখন হবে, বিকজ একটা লাইন থাকলে ও আর স্পেস পাচ্ছে না, ও তখন এবড়ো খেবড়ো হয়ে যায়, এত স্ট্রেস তৈরি হয়। এখানে আরেকটু যদি হাই লেভেলে যাও, একটা সিঙ্গেল লাইন থাকলে এতটাই এক্সপানশন হতো, স্ট্রেস তৈরি হতো, ফলে এরকম এবড়ো খেবড়ো। কিন্তু এখানে কি হবে, ফাঁকা থাকলে আর স্ট্রেস হচ্ছে না, ও বাড়ার জায়গা পেয়ে যাচ্ছে, তাই না? ও ধরো দুটো ওই লাইন, দিকে এক্সপ্যান্ড হতে পারে। ও এক্সপান্ড করার স্পেস পাচ্ছে, তার ফলে ওর অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? এই কারণে এটাকে এইভাবে করানো হয়। আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে যাচ্ছি, দাঁড়াও। এই যে এটাকে বলা হয় লিনিয়ার এক্সপানশন, এর কতগুলো তোমাদের থিওরি কনসেপ্ট আমি বলছি, দাঁড়াও এটা দেখি কতদূর আছে এটা। জাস্ট মিনিট। এইবার যেটা পড়ছি, বলাবো, দ্যাট ইজ লিনিয়ার এক্সপানশন। এটা অনেক বইয়ে কিন্তু ভালোভাবে দেওয়া নেই। এখানে দেখছি কি কি আছে তোমাদের। হ্যালো, বুঝতে শুনতে পাচ্ছ দেবন্ত? হ্যালো। হ্যাঁ স্যার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্টের হ্যাঁ, লিনিয়ার এক্সপানশন মানে ধর একটা রড আছে, ওকে হিট আপ করা হলো,
তাহলে লেন্থটা বেড়ে যাবে। তাহলে কিভাবে বাড়বে? এরকম একটা কেস আছে, এরকম একটা রড আছে, আরেকটা কেস দেখছো ছোট্ট একটা রড আছে সেম মেটেরিয়ালেরই, বিভিন্ন কেস, খুব মন দিয়ে দেখো। এবং এইভাবে কোনো বইয়ে নেই, একটা বুঝতে হবে। ধরো এই লেন্থটার রড ছিল 5 মিটার, আগে তলারটা বলি। এই লেন্থটার রড ছিল 2 মিটার, এইটা বেড়ে হলো 3 মিটার। ঠিক আছে, একই হিট দিয়েছো ওকে, ধরো যেই হিট দিয়েছো, হিট আপ করেছে, এইচ হিট দিয়েছো, এইচ হিটের ফলে বেড়েছে, এখানেও এইচ অ্যামাউন্টেরই হিট দিয়েছো, একই অ্যামাউন্ট অফ হিট দিয়েছো, সেম বডি, মেটেরিয়াল ইজ সেম। এবার ওর অরিজিনাল লেন্থ ছিল 2 মিটার, সেটা বেড়ে হলো 3 মিটার। আর এর ক্ষেত্রে অরিজিনাল তোমার লেন্থ ছিল 5 মিটার, সেটা বেড়ে ধরো হলো 8 মিটার। একই অ্যামাউন্ট অফ হিট দিয়েছো, আন্ডারস্ট্যান্ড? এইভাবে বুঝতে হবে কেন হবে, এইখান থেকেই কনসেপ্ট আনতে আসবে। সেকেন্ড থিং, আরেকটা জিনিস, এটা কি সেম মেটেরিয়াল, এই ক্ষেত্রে কি আছে, মেটেরিয়াল ইজ সেম। এই দুই ক্ষেত্রেই মেটেরিয়াল ইজ সেম। ধরো এটা আয়রনের, তো এটাও আয়রনের। আরেকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে ধরো টেম্পারেচার যেটা চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রে ধরো টেম্পারেচার ওর আগে ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা করে ধরো করা হয়েছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনিশিয়াল টেম্পারেচার ওয়াজ 30 ডিগ্রি, ফাইনালি 60 ডিগ্রি। এই ক্ষেত্রেও ধরো ফাইনাল ইনিশিয়াল টেম্পারেচার ইজ 30 ডিগ্রি, ফাইনাল টেম্পারেচার ইজ 60 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে সেম টেম্পারেচার চেঞ্জ হয়েছে, মেটেরিয়ালও সেম আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হয়েছে। এইবার কি করলে, একই মেটেরিয়াল নিলে, ওর ছিল 30 ডিগ্রি, ওর লেন্থ ধরো 3 মিটার, তাহলে 60 ডিগ্রিতে কত হবে, দেখা গেল এটা হলো 4.5 মিটার। আন্ডারস্ট্যান্ড? বা এটা ধরো আমি লিখছি 5 মিটার হচ্ছে। রেবন্ত, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আরেকটা মেটেরিয়াল, এই সেম মেটেরিয়ালই 3 মিটার ছিল, টেম্পারেচার একই আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচারটা চেঞ্জটা আলাদা করে দিলে, মানে টেম্পারেচার এটা 30 থেকে 60 হয়েছে, তো এই ক্ষেত্রে 30 থেকে করা হলো ধরো 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানের ওর টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওর লেন্থ দেখা গেল 6 মিটার হয়ে গেল। এই দুটোর থেকে দুটো জিনিস শিখতে পারছো, কি বলতো, দুটো জিনিস বোঝা যাচ্ছে। প্রথম কথা, কতটা এক্সপানশন হবে, এই ক্ষেত্রে এক্সপানশন কত হয়েছে বলতো, 8 - 5 মানে 3 মিটার। আগে এই জিনিসটাকে স্টাডি করো। এই ক্ষেত্রে 3 মিটার এক্সপানশন, আমি এক্সপানশনের একটা লাইন করছি, এখানে দেখা যাচ্ছে না, এক্সপানশন এই ক্ষেত্রে হচ্ছে 3 মিটার প্রথম ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কত হয়েছে, সেকেন্ড কেসে কত হয়েছে এক্সপানশন, 2 মিটার, 1 মিটার, তাই তো? তাহলে দেখো কতটা, এই ক্ষেত্রে এটা ভুলে যাও, এখন এখন এইটা কতটা এক্সপানশন হবে, কোন ক্ষেত্রে বেশি হবে, যখন নাকি ওর ইনিশিয়াল লেন্থটা যার বেশি তার বেশি এক্সপানশন হবে। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড? ইনিশিয়াল লেন্থ হ্যাঁ। যার বেশি তার এই বেশি এক্সপানশন হবে, প্রোভাইডেড মেটেরিয়াল মাস্ট বি সেম। এইটার আয়রন হলে এটাও রড আয়রনই থাকবে, আর টেম্পারেচার রেঞ্জটাও সেম হতে হবে, 30 থেকে 60। এই দুটো যখন সেম থাকবে, তাহলে চেঞ্জ ইন লেন্থ কি হচ্ছে, প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ। তো ফাইনাল টেম্পারেচার, ইফ initial temperature is, if the length at initial temperature is L0 and final temperature এর লেন্থটা যদি LT হয়, তাহলে চেঞ্জ ইন লেন্থ কত হবে, LT - L0।
তাই তো? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ দিস এলসি মাইনাস এল দিস ইজ তাহলে চেঞ্জ ইন লেন্থ কি দেখতে পাচ্ছ, ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ। যার ইনিশিয়াল লেন্থ বেশি তার চেঞ্জ ইন লেন্থটাও বেশি হবে, দেখতেই পাচ্ছ এখান থেকে। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে এই একটা জিনিস শিখতে পারলে। হ্যাঁ আর এই ক্ষেত্রে চলে আসো, একই লেন্থের আছে, দুটোর লেন্থ সেম আছে। এই ক্ষেত্রে দেখো 3 মিটার, এই ক্ষেত্রেও 3 মিটার সেম। সেকেন্ডটার এক্সপানশন বেশি হবে কারণ কি হিট বেশি অ্যাপ্লাই করা হয় হিট বেশি অ্যাপ্লাই করা টেম্পারেচার। হয়নি, এখানে একটু কনফিউজিং লাগবে। হিট বেশিটা বলবে না এখানে, কারণ এখানে তুমি যদি আলো অন্য মেটেরিয়াল নিতে কতটা হিট লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করবে মেটেরিয়ালটার ওপর। এখানে যেহেতু মেটেরিয়াল দুটো সেম তাই হিট সেম লাগছে। তো পয়েন্ট টু বি নোটেড, পরীক্ষায় যদি লেখো হিট সেম লাগছে বলে তাহলে কিন্তু 0 দিয়ে দিতে পারে। এইখানে কি জিনিসটা সেম থাকছে দেখো, মেটেরিয়ালটা সেম আছে। প্রথম কন্ডিশন মেটেরিয়ালটা সেম আছে, এটা আয়রন তো এটাও আয়রন, এই ক্ষেত্রেও মেটেরিয়াল ইজ সেম। মেটেরিয়াল ইজ সেম। কি হচ্ছে, ইনিশিয়াল লেন্থটাও সেম। চেঞ্জটা কি হচ্ছে, টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে এক্ষেত্রে। তুমি যে বললে না হিটটা সেম দিচ্ছে, সেটা বলবে না। এখানে কি চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েশন অফ টেম্পারেচার। এটা 60 ডিগ্রি আর এটা 80 ডিগ্রি। তো ইনিশিয়াল লেন্থ যদি L0 হয় আর ফাইনাল লেন্থ যদি LT হয়, তাহলে চেঞ্জ ইন লেন্থ কত, আবার সেম। LT মাইনাস L0 ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ, অ্যান্ড ইট ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে, চেঞ্জ ইন টেম্পারেচার। দেখো যেই ক্ষেত্রে বেশি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এই যে ক্ষেত্রে বেশি হয়েছে, তার ফলে লেন্থটা চেঞ্জও বেশি হচ্ছে। এই ক্ষেত্রে চেঞ্জ ইন লেন্থ কত, চেঞ্জ ইন লেন্থ বা এক্সপানশন কত হচ্ছে প্রথম ক্ষেত্রে? মিটার প্রথম ক্ষেত্রে হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছিল 5 মিটার, 2 মিটার। আর সেকেন্ড ক্ষেত্রে হচ্ছিল 6 - 3 মানে 3 মিটার। তার মানে দেখতে পাচ্ছ যখন টেম্পারেচার 6 - 3, হ্যাঁ, তার মানে যার লেন্থ টেম্পারেচার বেশি হচ্ছে, বেশি চেঞ্জ, সেক্ষেত্রে এক্সপানশন বেশি হচ্ছে। ইট ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার, টি ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে? এই ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ বেশি হচ্ছে, এখানে কি বলছি, টি ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে? তাহলে এইবার এটা এক, এটা দুই, ইট ইজ ওয়ান ইকুয়েশন অ্যান্ড দিস ইজ সেকেন্ড ইকুয়েশন। এটা আগে লিখে নাও, তারপর আমি এটা মুছে দেবো। এই এক আর দুই ইকুয়েশনটাকে ইউটিলাইজ করবো। অ্যাকচুয়ালি এটা এইভাবে এসছে, বইগুলোতে এইভাবে দেওয়া নেই, ভেরি ব্যাড। কোনো হাই লেভেলের বইও পাবে না এইভাবে দিয়েছে। এটা লেখা হয়ে গেলে বলবে। তো ইয়ে তো এই যে এল টি মাইনাস এল জিরো কি প্রপোর্শনাল টু টি আর এল টি মাইনাস এল জিরো প্রপোর্শনাল টু এল জিরো। পুরোটা লিখেছো তো? পুরো এক্সপ্লেনেশনটা লিখতে হবে, কারণ না হলে তোমার ক্লাসের কোনো মানে থাকবে না যখন পড়বে। আমি পুরোটা লিখে ওকে, এবার আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো কোন ইকুয়েশনটা মেন আমার কাজে লাগবে, দিস, এইটা আর এইটা। LT মাইনাস L0 ইজ প্রপোর্শনাল টু L0 অ্যান্ড প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। এবার আমি ওপরেরটা মুছে দিচ্ছি, আমি তলার দুটো ইকুয়েশন রেখে দিচ্ছি, কারণ এগুলো কাজে লাগবে আমার। তাহলে এখানে দেখো, LT মাইনাস L0 ইজ প্রপোর্শনাল টু ইনিশিয়াল ইনিশিয়াল লেন্থ, আর আরেকটা কি, LT মাইনাস L0 ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। এটা এক, এটা দুই। এবার এটা আমি মুছে দিচ্ছি। তাহলে দুটো ইকুয়েশনকে যখন নাকি সেম জিনিস থাকে লেফট সাইডে, যখন দুটো ডিফারেন্ট জিনিসের সাথে প্রপোর্শনাল হয়, দুটোকে ইউনাইট, দুটো রাইট সাইডে দুটোকে একটা ইকুয়েশনে লেখা যায় কি, ইজ প্রপোর্শনাল টু, তার মানে L0 ইন্টু টি। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যালো, বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড? এটা হ্যাঁ প্রপোর্শনালিটি ল অনুযায়ী। এবার এই প্রপোর্শনালিটি লটাকে সরাতে গেলে, ধরো এক্স ইজ স্যার এটা কি এল জিরো ইন্টু টি ইয়েস, L0 ইন্টু টি, ইয়েস, ঠিক আছে। কেন ওইটা জানো না? ধরো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই অ্যান্ড এক্স ইজ প্রপোর্শনাল টু
1/z, তাহলে এই দুটোকে একসাথে কি করে লেখা যায়, x is proportional to y/z, বা এটা যদি আমি z ও না, ওইটা বুঝতে পারি। আচ্ছা আমি এটা এইভাবে লিখছি, x is proportional to z, x is proportional to y and x is proportional to z, তাহলে x proportional to কত হবে, yz। বুঝতে পেরেছো, এটা জানো তো, বয়সে। এটা জানো? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে লেফট সাইডে তো সেম আছে না, হ্যাঁ এটা জানি এটা। এবার বুঝতে পেরেছো, দেখো লেফট সাইডে তো সেম জিনিস আছে, lt মাইনাস এল জিরো, এটা এক্স, বুঝতে হ্যাঁ পারছো, আর এখানে দুটো ডিফারেন্ট, তাহলে সেখান থেকে এটা লিখেছি, এবার বোঝা গেছে, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ আচ্ছা এখান থেকেই এসছে, এটা মুছে হ্যাঁ। দিচ্ছি। এত সুন্দরভাবে কোনো বইয়ে নেই, বইয়ে শুধুমাত্র ডাইরেক্ট রেডিমেড ফর্মুলা দিয়ে দিয়েছে, ফলে স্টুডেন্টরা বুঝতে পারে না, লজিকটা বুঝতে পারে না। এইবার ধরো এখানে আগে এই জিনিসটা বোঝো, এক্স ইজ প্রপোর্শনাল টু যে কোনো ওয়াই জেড যাই থাক, আরো যদি কিছু থাকে, এখানে একটা প্রপোর্শনাল মানে কি, এটা ফিজিক্যাল মানে কি, এটা সিম্পল মানে যদি ওয়াই বাড়ে তাহলে এক্সও বাড়বে, তাই তো, যদি জেড বাড়ে তাহলে এক্সও বাড়বে, এটার মানে তো এটাই, প্রপোর্শনাল মানে কি, এটা বাড়লে এটাও বাড়বে, তাই তো, ইয়েস অর নো? হ্যাঁ আচ্ছা এইবার স্যার। এই হ্যাঁ প্রপোর্শন, স্যার, প্রপোর্শনাল সাইন থেকে ইকুয়াল টু সাইন আর এটা কথাটা কেটে যাচ্ছে, তোমার নেটওয়ার্কের সমস্যা প্রপোর্শনাল হচ্ছে, যেটা লেখা তোমার কথাটা কেটে যাচ্ছে, বলো, হ্যাঁ বলো, তোমার কথা কেটে যাচ্ছে। প্রপোর্শনাল সাইন থেকে তারপরে প্রপোর্শনাল সাইন থেকে ইকুয়াল টু সাইন আনতে গেলে প্রপোর্শনাল থেকে ইকুয়াল টু আনতে গেলে তারপরে কি বললে? একটা তো কনস্ট্যান্ট থাকতে হয়, প্রপোর্শনালিটি ইয়েস, কনস্ট্যান্ট। হ্যাঁ ওখানেই যাচ্ছি আমি। তো এক্স ইকুয়াল টু ওয়াই জেড, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই জেড, দাঁড়াও আমি আমার মাইকটা নিয়ে আসি, একটু দাঁড়াও। আমি একটু দেখি আরেকজন কি এসে। হ্যালো, হ্যালো, রেবন্ত শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। রেবন্ত শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার। ওকে। তো এখানে হ্যাঁ যখন প্রপোর্শনাল থাকে, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই জেড, তো এখানে এটাকে সরাতে গেলে, এটাকে ইকুয়েশনে আনতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো এখানে কি হবে, এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড, ওয়্যার কে ইজ এ কনস্ট্যান্ট, তাই তো। তো প্রপোর্শনাল থেকে হ্যাঁ ইকুয়ালে স্যার, কনভার্ট, এর জায়গায় অন্য কিছু আনা যায়। হ্যাঁ কে এর জায়গায় যদি আমি তুমি অন্য কোনো যাই আনো, এটা কনস্ট্যান্ট দ্যাট আনতে চাই। যেটা লিখেছি মানে কি, কে ইজ নাথিং বাট এ কনস্ট্যান্ট, তুমি যাই আনো সেটা একটা কনস্ট্যান্ট হতে হবে, আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে? এটার মানেটা কি, কে লেখার মানে কি, কে ইজ এ কনস্ট্যান্ট, ক্লিয়ার? ঠিক ঠিক আছে, আছে। এখানে মেন বলার উদ্দেশ্য কি, একটা তোমাকে প্রপোর্শনাল থেকে ইকুয়ালে কনভার্ট করতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, একদম সিম্পল। এইখানে যেটা আছে তোমার প্রপোর্শনাল দিয়ে আছে, তার মানে এটাকে একটা ইকুয়েশনের আকারে প্রকাশ করতে গেলে তোমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সো দ্যাট ইজ এল টি মাইনাস এল জিরো। এখানে যদি ইকুয়াল আনো, এল জিরো টি লিখতে চাও, তাহলে তোমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। এবার লিনিয়ার এক্সপ্যানশনের ক্ষেত্রে সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় আলফা। এটা দেখতে অনেকটা প্রপোর্শনালের মতো, কিন্তু এটাকে বলা হয় আলফা। এখানে এটা কি, ইট ইজ আলফা, এটাকে উচ্চারণটা করা হয়। ফোন আসছে, শুনতে পাচ্ছ রেবন্ত? হ্যাঁ স্যার। ওকে। এইখানে যেটা ছিল, দ্যাট ইজ যখনই কোনো কনস্ট্যান্ট প্রপোর্শনাল থাকে, এল টি মাইনাস এল জিরো, যখনই কোনো প্রপোর্শনালিটি থাকে, প্রপোর্শনাল থেকে তোমাদের এই প্রপোর্শনাল থেকে কোনো ইকুয়েশনে কনভার্ট করতে হয়, তখন কি করতে হবে না, আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো এখানে এল টি মাইনাস এল জিরো যখন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, যখন টেম্পারেচার চেঞ্জ এরকম হচ্ছে, তখন এই একটা, এই যে কনস্ট্যান্টটা আসে,
এটা ছিল দেখো প্রপোর্শনালিটি রিলেশন ছিল। এবার এখান থেকে এটাকে আমি কনভার্ট করলাম, কিসে কনভার্ট করলাম না ইকুয়েশনে কনভার্ট করলাম, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা প্রপোর্শনাল হিসেবে এটা গোলাবে না, এটা ডিফারেন্ট, ইট ইজ এ কনস্ট্যান্ট, যেটা আগে আমি দেখলাম। আর বিবেক তুমি আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি পুরোটাই অ্যাজ এ রেকর্ড আপলোড করবো, তখন পুরো বুঝতে পারবে, এখন হয়তো বুঝতে পারবে না। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড বিবেক? হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ বোঝা গেছে। এবার এই যে কনস্ট্যান্ট আছে, এটা কি বলছি না, এটা আমরা বলছি লিনিয়ার এক্সপানশন। লিনিয়ার এক্সপানশন মানে কি, শুধুমাত্র যে সলিড বডিটা আছে ওর শুধুমাত্র লেন্থের চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, তাই তো দেবন্ত? ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার হ্যাঁ স্যার। এক্সপান্ড হচ্ছে, এবং কার না সলিডের লিনিয়ার এক্সপানশন হচ্ছে। আচ্ছা, এটা তাহলে লিখে রাখো তো, সলিডের ক্ষেত্রে লিনিয়ার এক্সপানশনের টার্মটা কত হচ্ছে? alpha L0 T, where alpha is the constant, L0 is the initial length of the solid, T is the change in temperature। but এই আলফাটা কি বলা হয় আমি বলছি, আলফা ইজ কল, এই যে কনস্ট্যান্টটা বেরোলো না লিনিয়ার এক্সপানশনের ক্ষেত্রে, আলফাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। আলফা ইজ কল কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। এবং এইটা কি হয়, তাহলে এইটা খুব মন দিয়ে দেখো, রেবন্ত যেটা এডিশনাল জিনিস শিখতে পারলে যেগুলো বোঝে নেই, এই কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন ইজ নাথিং বাট, শর্ট নোটে লিখে রাখো যেটা তুমি জানলে অ্যাডিশনালি, ইজ নাথিং বাট এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অফ দিস ইকুয়েশন। তাই তো, বোঝা গেছে রেবন্ত? এটাকে কি বলা হয়? এক্স ইজ প্রপোর্শনাল হ্যাঁ টু ধরো ওয়াই জেড, এটাকে লিখলে প্রপোর্শনালিটি yes কনস্ট্যান্ট। x is proportional to yz, তাহলে x equal to kyz লিখলে, তাহলে এখানে k টা কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাই তো? তো এখানে দেখো, তাহলে এখানে বইয়ে দিয়েছে, এটা হ্যাঁ বোঝাই যাচ্ছে লিনিয়ার এক্সপানশন, কিন্তু ম্যাথমেটিক্যালি কি বুঝলে, ইট ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অফ দিস ইকুয়েশন। আন্ডারস্ট্যান্ড? ওকে, তো লিনিয়ার এক্সপানশনের ক্ষেত্রে কতটা এক্সপান্ড করবে লেন্থে সেটা এখান থেকে পাবে। ওকে, এরপরে যেটা পড়াবো তো ভ্যালু, এবার তাহলে কি এটা কি হবে, ইট উইল ডিপেন্ড, আলফা উইল ডিপেন্ড অর আলফা উইল ডিপেন্ড on material, that means different materials will have different alpha, that means different materials have different alphas, different materials has different alphas। the iron, অ্যালুমিনিয়াম, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়াটার আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, বিভিন্ন জনের আলফার, বিভিন্ন জনের মেটেরিয়াল টু মেটেরিয়ালের আলফার ভ্যালু বিভিন্ন হবে। তো যেমন আয়রনের আলফার ভ্যালু হয় 12 ইন্টু 10⁻⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এর ইউনিটটা কেন এটা সেটাও আমি বলে দিচ্ছি। হ্যালো, এর ইউনিটটা কেন এটা হয় সেটাও আমি বলে দিচ্ছি, তাহলে এটা বোঝা গেল। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে না, এটা হচ্ছে 24
ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। কপারের ভ্যালু হচ্ছে 17, আলফার ভ্যালু, এটা হচ্ছে আলফার ভ্যালু, ঠিক আছে, আলফার চার্ট, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন। কপারের ভ্যালু হচ্ছে 17 ইন্টু 10⁻⁻6। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। এবার এর ইউনিট কি এখান থেকে আমি বলবো, এটা আগে লিখে নাও সবাই। লেখা হলে বলবে। হ্যালো, লেখা হয়েছে? না লিখে নাও। লেখা হয়েছে রেবন্ত অ্যান্ড আদার্স, রেবন্ত অ্যান্ড বিবেক। হ্যালো, এবার খুব, স্যার আমার একটা লাস্ট পেজটা বাকি আছে। হ্যাঁ লিখে নাও। অ্যালুমিনিয়াম ব্যাংকে 24 into 10 to the power minus 6 per degree. ইয়েস, পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কেন পার ডিগ্রি সেন্টিগ্রেড আমি এখানে বলে দেবো। হ্যাঁ লেখা গেছে। আচ্ছা, এবার মুছে দিচ্ছি এটা। ধরো ধরো একটা রডের লেন্থ 10 মিটার, এবার সেটাকে হিট করলে, হিট দেওয়ার পর ওর চেঞ্জ হয়ে এটা 12 মিটার হলো। খুব মন দিয়ে দেখবে সবাই। তাহলে এইটা কি রেবন্ত, L0 = 10 মিটার, আর হিট দেওয়ার পরে LT = কত হলো? 12 মিটার, তাই তো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে রেবন্ত। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে চেঞ্জ ইন লেন্থ মানে LT মাইনাস L0, এটা কত দাঁড়ালো? 12 মিটার মাইনাস 10 মিটার, দ্যাট ইজ 2 মিটার। তাহলে এর ইউনিট কি হলো? চেঞ্জ ইন লেন্থের ইউনিট কি? লেন্থের ইউনিটই, ইউনিটটা 2 মিটার। ইয়েস অর নো? বোঝা গেছে? হ্যাঁ তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ এইটা দিস LT মাইনাস L0? ইট ইজ নাথিং বাট ইট ইজ দ্য ইউনিট অফ লেন্থ, তাই না? বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ L0? L0 এর ইউনিট কি? L0 এর ভ্যালু কত? 12 মিটার। তাহলে L0 এর ইউনিট কত? মিটার। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইবার দেখো আলফার মিটার তুমি বার করতে, আলফার ইউনিট বার করতে চাইছো, তাহলে হ্যালো আল আল স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ, আবার মিস করে গেছি স্যার, ভুল হয়ে গেছিল। কে বলছো? আমি দেব হ্যাঁ, কোন জায়গাটা অব্দি শুনেছিল বলো? ওই যে L0 ইউনিট মিটার এটাই। LT মাইনাস L0 ইকুয়াল টু আলফা L0 টি। ধরো একটা রডের ইনিশিয়াল লেন্থ 10 মিটার, ফাইনাল 12 মিটার, তাহলে চেঞ্জ ইন লেন্থ কত হলো? LT মাইনাস L0 ইকুয়াল টু 2 মিটার। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে চেঞ্জ ইন লেন্থ এর ইউনিটটা হচ্ছে মিটার, আর ইনিশিয়াল লেন্থ L0 12 মিটার, এটার ইউনিট মিটার, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু কি হচ্ছে? LT মাইনাস L0 বাই L0 টি। তাহলে এবার আলফার যখন ইউনিটটা লিখবে কি হবে? ওপরে যেই কোয়ান্টিটি আছে ওর ইউনিট কি? মিটার। নিচে L0 আছে, এর ইউনিট কি? মিটার। আর টি এর ইউনিট কি? সেটা।
তাহলে এর দেখো ইউনিট গুলো কেটে যাচ্ছে, এটা মানে কি ইউনিটের তুমি বার করতে এসে আলফার ইউনিট কি হবে, তাহলে এখানে কি হবে মিটার মিটার কেটে যাবে ইউনিটে। হ্যাঁ এটা তো ডিগ্রি সেলসিয়াস কেলভিন কেলভিন এবং ফারেনহাইট। তুমি আগে এত আগে এগিয়ে যাচ্ছ কেন, তুমি আগে আমার শোনো কথাটা, তারপরে তো ডিসিশন নেবে। তুমি আগে এর ইউনিটটা আলফার ইউনিট কি করছি সেটা আমি আগে বসে, তারপর তো ওটা সেন্টিগ্রেডটা কেলভিন হবে সেটার উপর যাবে, বুঝতে পেরেছো? তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে আলফার ইউনিট কি হলো 1/t, এটা বুঝেছো না বোঝনি? হ্যালো, আলফার ইউনিট গেল 1/t, তার মানে আলফার ইউনিট কি হবে, আলফার ইউনিট উইল ডিপেন্ড অন টেম্পারেচার, টেম্পারেচারের যা ইউনিট নেবে আলফার ইউনিট ঠিক তার রেসিপ্রোকাল হবে। তার মানে এইবার আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো সব লেখা হয়েছে। হ্যাঁ তবে আলফার ইউনিট বেরোলো 1/t, তার মানে টেম্পারেচারের তুমি যে ইউনিট ইউজ করবে আলফাটা তার জাস্ট রেসিপ্রোকাল হবে। তার মানে টেম্পারেচার যদি তুমি ডিগ্রি সেন্টিগ্রেড এই ইউনিট ইউজ করো, তাহলে আলফার ইউনিট হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা 1/ডিগ্রি সেন্টিগ্রেড। যদি টেম্পারেচারের ইউনিট তুমি কেলভিন ইউজ করো, তাহলে আলফার ইউনিট হবে 1/কে। আন্ডারস্ট্যান্ড? যদি তুমি টেম্পারেচারের ইউনিট নাও ফারেনহাইটে, তাহলে আলফার ইউনিট হবে 1/f। বুঝতে পেরেছো? এবার তুমি টেম্পারেচার যেই ইউনিট ইউজ করবে তার জাস্ট 1/, হবে আলফার ইউনিট। স্যার, কেন হচ্ছে? বিকজ অফ দিস। ফারেনহাইটের সঙ্গে তো মনে হয় ডিগ্রি স্কয়ার। হ্যাঁ, ফারেনহাইটের সঙ্গে তো মনে হয় ডিগ্রি স্কয়ার। সেটা যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সে ফারেনহাইটের সাথে ডিগ্রি হলে ফারেনহাইট লিখবে, সেটা তো আমি মিস করে গেছি, শুধু কেলভিনে হয় না। তা বুঝতে পেরেছো মেন জিনিসটা? টেম্পারেচার যে ইউনিট ইউজ করবে সেই ইউনিটে আলফার ইউনিটটা হবে 1/, টেম্পারেচারের যে ইউনিট করছে সেটা, বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? এবার আমি মুছে দিচ্ছি, তো যেই টেম্পারেচার ইউজ করবে তার 1/, এটাই হবে আলফার ইউনিট। তো এই ক্ষেত্রে যেটা কোএফিসিয়েন্ট অফ আলফা ছিল ওটা ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা ইউজ করা হয়েছিল, তার ফলে পার ডিগ্রি সেন্টিগ্রেডে আলফার ভ্যালুটা বেরিয়েছিল। আচ্ছা এইবার আমি চলে যাব, এটা মুছে দিচ্ছি, এইবার চলে যাব, এটা আমরা গেল লিনিয়ার এক্সপানশন। এইবার আমরা করব সারফেস এক্সপানশন বা সুপারফিশিয়াল এক্সপানশন অফ সলিড বলা হয় এটাকে, সুপারফিশিয়াল এক্সপানশন। এটাকে এইভাবে লেখা লেখা হয়েছে, সুপারফিশিয়াল এক্সপানশন আর কিছুই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়ার এক্সপানশন। ইট ইজ নাথিং বাট এক্সপানশন অফ এরিয়া। আগেরটা যেমন লেন্থের এক্সপানশন হয়েছিল, এটা এরিয়ার এক্সপানশন হচ্ছে। তো এরিয়ার এক্সপানশন জিনিসটা কিরকম, না ধরো তোমার কাছে এরকম একটা স্ল্যাব ছিল, মেটাল স্ল্যাব, তোমার কাছে একটা মেটাল স্ল্যাব ছিল, ওর এরিয়াটা এরকম ছিল। স্যার দেখাচ্ছে ব্যাটারি লো, কানেক্ট স্টার্টার। হ্যাঁ আমি করে দিয়েছি। এইখানে ধরো একটা মেটাল ছিল, এর এরিয়াটা ধরো এ, ধরো এক্সাম্পল 30 মিটার/সেকেন্ড, 30 মিটার স্কোয়ার। এবার এইটাকে হিট দিলে, গরম করলে, একটু পরে দেখবে ওর কি হবে, খুব মন দিয়ে দেখো। এরিয়া এক্সপানশন কেন হয় সেটা কোনো বইয়ে দেওয়া নেই, খুব ইন্টারেস্টিং। দেখো যদি গরম করো কি হবে, ওর লেন্থটাও বাড়বে। ধরো ওর 30 মিটার/সেকেন্ড স্কোয়ার ওর এরিয়া ছিল, 30 মিটার স্কোয়ার ছিল ওর এরিয়া, ওর ধরো লেন্থটা ছিল 10 মিটার আর ব্রেথটা ছিল 3 মিটার। তাহলে বুঝতে পারছো, তাহলে ওর এরিয়াটা 30 মিটার স্কোয়ার হচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। হ্যালো, বোঝা গেছে? রেবন্ত অ্যান্ড আদার্স, রেবন্ত বুঝতে পেরেছো? কারণ তুমি প্রথম থেকে ক্লাস করছো, ওই জন্য রেবন্তকে বলছি। বোঝা গেছে? বিবেক যখন রেকর্ড দেখে বুঝতে পারে। রেবন্ত বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো রেবন্ত, হ্যালো। বুঝেছি। এবার এটাকে যখন হিট করলে কি হবে, ওর লিনিয়ার এক্সপানশন হবে, এবং লিনিয়ার এক্সপানশনটা কি দুদিকেই হবে। এই 10 মিটারটা বেড়ে কত হবে, 15 মিটার ধরো হলো।
তাহলে বলো তো এই 3 মিটারটা কত হতে পারে? 3 মিটারটা হবে হয়তো 5 মিটার। বুঝতে পারছো? লজিক্যালি দেখো আগেরটার সাথে সিমিলারিটিস পাবে। কি সিমিলারিটিস পাবে? কি সিমিলারিটিস পাবে? দেখো, যার ইনিশিয়াল লেন্থ বেশি, কি দেখেছিলে? এলটি মাইনাস এল জিরো, এইভাবে কিন্তু কোনো বইয়ে নেই, ভেরি ইম্পর্টেন্ট। আগের ক্ষেত্রে কি দেখেছিলে? এলটি মাইনাস এল জিরো ইজ প্রপোর্শনাল টু এল জিরো, তাই না? যার হ্যাঁ ইনিশিয়াল লেন্থ হ্যাঁ বেশি তার এক্সপানশন বেশি হবে। তো বেশি। এই দিকে ওর লেন্থটা ছিল 30, সেটা যদি 15 হলো, তার মানে এই ক্ষেত্রে এলটি মাইনাস এল জিরো কত হলো? 5 মিটার, তাই না? লেন্থ বরাবর। আর ব্রেথ বরাবর চেঞ্জ কত হলো? ব্রেথ বরাবর এলটি মাইনাস এল জিরো কত হলো দেখো? 5 - 3 ইকুয়াল টু 2 মিটার। আন্ডারস্ট্যান্ড? তার মানে মিলে গেল। যেহেতু ওর ইনিশিয়াল এই লেন্থটা বেশি ছিল, ওর এক্সপানশন বেশি হচ্ছে 5 মিটার, দেখো। আর ওর যেহেতু ছোট লেন্থ ছিল, ব্রেথটা ছোট, তাই ওর এক্সপেনশন হচ্ছে 2 মিটার। আন্ডারস্ট্যান্ড রেবন্ত? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইভাবে বইয়ে নেই কেন এটা হয়। তো এইবার দেখো, এইভাবে এর ফলে কি হচ্ছে? এরিয়াটা বেড়ে যাচ্ছে। আগের ক্ষেত্রে এরিয়া 30 ছিল, এইবার এরিয়া কত হবে? 45। 45। আমি ভেঙে দেখাচ্ছি। 15 × 3 = 45 মিটার স্কয়ার। এইভাবে এরিয়াটা চেঞ্জ হবে। এই এরিয়া চেঞ্জ কেন হচ্ছে সেটা বইয়ে নেই, শুধু একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। তো কারণ ওর লেন্থটা একভাবে বাড়ছে, ব্রেথটা একভাবে বাড়ছে। তার মানে এখানে একটা যদি হাই লেভেলে কোশ্চেন দেয়, লেন্থটা এরিয়া এক্সপ্যানশনের ক্ষেত্রে কোনটা বেশি বাড়ে? কোনটা বেশি বাড়ে? লেন্থটা বেশি বাড়ে, ব্রেথটা কম বাড়ে। কেন এটা হয় যদি বলে দেয় কেন? বিকজ ইনিশিয়াল লেন্থ, মানে যে কোনো এরিয়ার লেন্থটার ইনিশিয়াল লেন্থটা বেশি হয়, ওই জন্য এটা বেশি বাড়ছে। তাই তো রেবন্ত? ক্লিয়ার? ইউ নো দিস? হ্যাঁ স্যার। কারণ হচ্ছে এই ফর্মুলাটা কোনো বইয়ে নেই, কিন্তু ইজ প্রপোর্শনাল টু এল জিরো বইয়ে থাকলেও এর ব্যাখ্যাটা এরিয়ার কোনো বইয়ে নেই। হাই লেভেলে দিতেই পারে কেন বেশি বাড়ে, এরিয়াটা কি করে হয়, দিস ইজ দ্য প্রসিডিওর, এবং লেন্থটা বেশি বাড়ে বিকজ তার ইনিশিয়াল লেন্থটা বেশি, আর ব্রেথের ইনিশিয়াল লেন্থটা কম, হ্যাঁ, ওই জন্য কম বাড়ে। রেডিয়েশন কম। এটা লেখা হলে বলবে সবাই, মুছে দেবো। হ্যাঁ স্যার। বিবেক লেখা হয়েছে? বিবেক, এবার আমি এরিয়ার ফর্মুলায় চলে যাব। হ্যাঁ স্যার। এরিয়ার ফর্মুলা যেটা তোমাদের আছে, ধরো কোনো স্ল্যাবের ইনিশিয়াল এরিয়া হচ্ছে A0। এবার ওকে হিট দেওয়া হলো, তাহলে ওর হিট দেওয়ার ফলে বুঝতেই পারছো এরিয়াটা বেড়ে যাবে। এটা হলো টেম্পারেচার বেড়ে, হিট দেওয়ার পরে এরিয়াটা বেড়ে এটি হলো। তাহলে চেঞ্জ ইন এরিয়া কত হবে? এটি মাইনাস A0। ঠিক আছে, এই এটি মাইনাস A0 ইজ প্রপোর্শনাল টু A0। কতটা চেঞ্জ হবে এরিয়ার, সেটা হবে ইনিশিয়াল এরিয়ার সাথে প্রপোর্শনাল। ধরো একটা কোনো সারফেস, ওর ধরো এরিয়া ছিল, একটা এক্সাম্পল দিচ্ছি, ইনিশিয়াল ছিল 30 মিটার স্কোয়ার। একই টেম্পারেচার চেঞ্জ করেছো, তাহলে দেখা যাচ্ছে ধরো এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, টেম্পারেচার চেঞ্জ 20, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ওর এরিয়াটা বেড়ে ধরো হলো 35 মিটার স্কোয়ার। আরেকটার ক্ষেত্রে ইনিশিয়াল এরিয়া ছিল একটু বেশি, ধরো 60 মিটার স্কোয়ার ছিল বা 50 মিটার স্কোয়ার ছিল, ওর ক্ষেত্রে সেম টেম্পারেচার চেঞ্জে কত এরিয়া চেঞ্জ হবে? না এখানে দেখতে পাচ্ছ, ধরো 50 থেকে এটা 65 হয়েছে। তাহলেই দেখতে পাচ্ছ যার ইনিশিয়াল এরিয়া বেশি তার এক্সপানশনটাও বেশি হচ্ছে। ওর ইনিশিয়াল এরিয়া 30 ছিল, তাহলে এই ক্ষেত্রে এরিয়ার এক্সপানশন কত হয়েছে? এরিয়ার এক্সপানশন হচ্ছে 5। আন্ডারস্ট্যান্ড? আর এর ক্ষেত্রে এরিয়ার এক্সপানশন কত হয়েছে? 15। আন্ডারস্ট্যান্ড রেবন্ত and বিবেক? হ্যাঁ, রেবন্ত আন্ডারস্ট্যান্ড? হুম। তাহলে এটি মাইনাস A0 ইজ প্রপোর্শনাল টু A0। এটা রেবন্ত, বিবেক বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যালো বিবেক? হ্যাঁ হ্যাঁ। এবার যদি ওর টেম্পারেচার
60 থেকে 60 ডিগ্রি করা হয়েছে, তো এবার ধরো আরো বাড়ানো হলো, 80 ডিগ্রি করা হবে, তাহলে কি এক্সপানশনটা আরো হবে। সেই ক্ষেত্রে দেখবে, এবার যে কোনো একটাকে মুছে দিলাম, 30 থেকে 35 হয়েছে, টেম্পারেচার চেঞ্জ ধরো এটা কখন হয়েছে, যখন টেম্পারেচার হয়েছে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। এবার সেম জিনিস 30 মিটার স্কোয়ার ছিল, টেম্পারেচার চেঞ্জ হয়েছে 40 ডিগ্রি থেকে ধরো 80 ডিগ্রি, তখন দেখা যাচ্ছে এটা 45 মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি, চেঞ্জ ইন এরিয়া ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার, তাই না? তাহলে 80 - A0 ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে রেবন্ত অ্যান্ড আদার্স? তাহলে চেঞ্জ ইন এরিয়াটা কত হবে, 80 - A0 ইজ প্রপোর্শনাল টু আগের ল অনুযায়ী A0 × T, ওদের প্রোডাক্টের। তাহলে এখানে যদি তুমি একটা ইকুয়াল আনতে চাও, একটা কনস্ট্যান্ট আনতে হবে, ইজ ইকুয়াল টু, এখানে যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হয় সেটাকে বলা হয় বিটা। তাহলে বিটা A0T, বিটা ইজ দ্য কনস্ট্যান্ট, এটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারো। ইট ইজ এ ওয়ান টাইপ অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন। মানে কি, কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন, বা ব্র্যাকেটে লিখতে পারো কোএফিসিয়েন্ট অফ এরিয়া এক্সপানশন। এটা বইয়ে লিখবে না, এটা বোঝানোর জন্য বলেছি আমি। এরিয়া এক্সপানশনের কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন। এটা হচ্ছে কেন আমি ফিজিক্যালি বুঝিয়ে দিলাম, এটা লিখে রাখো। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? রিপ্লাই দেবে। লেখা হয়ে গেছে সবার? যেটা তোমাদের বইয়ে নেই সেটা বলে দিই, তাহলে তোমার 80 - A0 যেটা বেরোলো, B A0T। এবার খুব মন দিয়ে দেখো, তাহলে বি এর ইউনিট কি হবে, 80 - A0/A0T। এবার 80 - A0 কি, ধরো একটা ছিল 30 মিটার স্কোয়ার, ওকে হিট দিলে ও বেড়ে হলো 45 মিটার স্কোয়ার, তাহলে এরিয়া চেঞ্জ 80 - A0 কত হলো, 15 মিটার স্কোয়ার। আর ইনিশিয়াল এরিয়া কত ছিল, 30 মিটার স্কোয়ার। তাহলে বিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ওপরেরটা কত, 15 মিটার স্কোয়ার বাই 30 মিটার স্কোয়ার বাই টি, মিটার স্কোয়ার মিটার। এবার আমি 15টা, আমি ইউনিটটা যদি বলি, যদি আমি ইউনিটটা নিয়ে আলোচনা করি, কি ইউনিট হবে, তাহলে ওপরে মিটার স্কোয়ার, নিচেও মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কেটে যাবে, তাহলে 1/টেম্পারেচার। এটা হচ্ছে ইউনিটের আমি ক্যালকুলেশন করছি। তাহলে বিটার ইউনিট আর আলফার ইউনিট সেম, কি হবে, 1/T। তো তার মানে যদি তোমরা এখানে টেম্পারেচারটাকে ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে কাউন্ট করো, তাহলে বিটাটা হবে 1/ডিগ্রি সেন্টিগ্রেড। যদি টেম্পারেচারটাকে কেলভিন হিসেবে কাউন্ট করো, কেলভিন ইউনিটে মাপো, কেলভিনের স্কেলে মাপো, তাহলে বিটাটা হবে 1/কেলভিন। যদি টেম্পারেচারটাকে ফারেনহাইটে মাপো, তাহলে বিটার ইউনিট হবে 1/ডিগ্রি ফারেনহাইট। কেন হচ্ছে এটা বুঝে গেছে নিশ্চয়ই? ইউ অল হ্যাভ আন্ডারস্ট্যান্ড কেন হচ্ছে এটা? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? এবার আজকের ক্লাসটা একটু দেখে নাও, তারপর আমি একটু পরে বলছি। এটা লেখা হয়েছে,
সবার লেখা হয়েছে? রেবন্ত, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ এবার আমি আসছি, সবই কিন্তু আমরা করছি সলিডের এক্সপানশন, মনে থাকে জানো, সলিডের এক্সপানশন। এবার আমরা যাচ্ছি ভলিউম এক্সপানশন অফ সলিড, যেটাকে বলা হয় কিউবিক্যাল এক্সপানশন অফ সলিড। আরো যদি সহজ ভাষায় ইজি ল্যাঙ্গুয়েজে বোঝো, ভলিউম এক্সপানশন অফ সলিড। এর একটা এক্সাম্পল আজকে যেমন দিয়েছি আগেই, একটা বল বড় স্ফিয়ার হিট দিলে বেড়ে যাচ্ছিল ভলিউমে, ফলে ওখান দিয়ে আর যাচ্ছিল না, মনে পড়ছে? একটু আগেই বলেছিলাম, ইসে রেবন্ত দেখেছিল, এখানে একটা বল হ্যাঁ পড়ছিল, স্যার ও যাচ্ছিল না কেন? ওর ভলিউম বেড়ে যাচ্ছে। তো ভলিউমটা কি করে বাড়ে সেটা একবার ফিজিক্যালি বুঝতে হবে, তা না হলে বুঝতে পারবে না। ধরো তোমার কাছে একটা কিউব আছে, এই কিউবটা দিয়ে বুঝতে হবে, তাহলে বুঝতে পারবে। এইবার এই কিউবটাকে তুমি গরম করলে, হিট দিলে, তাহলে কি হবে? এর লেন্থ বাড়বে। এটা ধরো ছিল ওর লেন্থ, দিস ওয়াজ ইটস লেন্থ। এইটা হচ্ছে ধরো ওর লেন্থ, এইটা ধরো ওর ব্রেথ, আর এইটা হাইট। তো লেন্থ বাড়লো, আর কি বাড়বে? ব্রেথটাও বাড়বে। আমি এটা কিন্তু পরে লিখছি। ব্রেথটাও বাড়লো, ঠিক আছে? আর হাইটও বাড়বে, কারণ সলিড তো, পুরোটাই তো সলিড, সব দিকেই বাড়বে। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? তাহলে দেখো এইভাবে ওর ভলিউমটা বাড়ছে, মানে কি বাড়ছে? এখানে লেন্থ বাড়ছে, লেন্থটা এক্সপ্যান্ড করলো, ব্রেথটাও বাড়লো, আর হাইটটাও বাড়লো। মানে এটা ছিল ধরো L0, এটা B0, বলছি ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে H0, লেন্থটা বেড়ে হলো কত? LT হবে। এটা বোঝানোর জন্য খুব ইন্টারেস্টিং, LT হলো, ব্রেথটাও বাড়লো BT হলো, হাইটটাও বাড়লো HT হলো। তো ইনিশিয়াল ভলিউম কত ছিল ওর, এটা যদি তুমি কিউব হিসাবে নাও তাহলেও খুব ভালো বুঝতে পারবে। এটা আমি যদি কিউব হিসাবে নাও তাহলে কি হবে বলো তো? প্রত্যেকটা সাইজই, এটা আমি সবকটাই বলে দিচ্ছি, যদি এটা কিউব না হয় তাহলে কি হবে, আর কিউব হলে কি হবে। যদি কিউব না হয় মানে, কিউব না হয় মানে কি, প্রত্যেকটা সাইড আলাদা আলাদা, তাহলে ইনিশিয়াল ভলিউম কত? ইনিশিয়াল ভলিউম কত? L0, B0, B0 H0 ভলিউমের, জানো তো LBH হয়, তাই না? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। তাহলে ইনিশিয়াল হ্যাঁ ভলিউম মানে V0 ইজ ইকুয়াল টু হবে L0, B0, H0। আর এই ক্ষেত্রে ফাইনাল ভলিউম কত হলো? LT, BT, HT। মানে বুঝতেই পারছো, এখানে আমি লিখেও দিচ্ছি ক্যাটাগরিক্যালি, LT ইজ গ্রেটার দ্যান L0, বুঝতেই পারছো লেন্থও বাড়বে। BT is greater than B0 and HT is greater than H0। তো তিনটেই যখন বড়, তার মানে অবভিয়াসলি এখানে দেখো তিনটে জিনিসই বলে দিই, এক্সপানশন যখন হবে সব দিকেই বাড়বে। তার মানে ফ্রম ইকুয়েশন 1 and 2 অ্যান্ড এই সেট অফ ইকুয়েশন যদি 3 বলো, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে দ্যাট ভিটি মাস্ট বি গ্রেটার দেন ভি0, কারণ এখানে সবকটাই বেড়েছে, এলটি থেকে L0 থেকে LT বেড়েছে, V0 বেড়েছে, H0 বেড়েছে। তার মানে ভিটি মাস্ট বি গ্রেটার দেন ভি0, তার মানে কি ওর ভলিউম এক্সপানশন হবে, ভলিউমটা বাড়বে। বোঝা গেছে রেবন্ত অ্যান্ড আদার্স? বুঝতে পেরেছো? একটা হ্যাঁ রিপ্লাই দেবে। লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ আমি মুছে দিচ্ছি।
এইবার যে ভলিউমটা বাড়ছে মানে ধরো ফাইনাল ভলিউম হলো ভিটি আর ইনিশিয়াল ভলিউম হলো ভি জিরো। এই জিনিসটার চেঞ্জ ইন ভলিউম কত, ভিটি মাইনাস ভি জিরো। তাহলে এই চেঞ্জ ইন ভলিউম ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল ভলিউম। মানে ধরো তোমার কাছে একটা 2 সিসির ছোট্ট একটা কিউব ছিল, এটা হিট দিলে, গরম করলে ও একটু বড় হলো। আর একটা বড় সাইজের ছিল, ওকে হিট দিলে ও আরো বড় হবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? তো যার ইনিশিয়াল ভলিউম বেশি, সেম হিট দিয়েছো, ওকেও সেম হিট দিয়েছো, ওকেও সেম অ্যামাউন্ট অফ হিট দিয়েছো। তো যার ইনিশিয়াল ভলিউম বেশি তার বেশি এক্সপানশন হবে। ওর ধরো সাইজ ছিল 2 সিসি, এখান থেকে হয়ে দাঁড়িয়েছে 3 সিসি। আর ওর ধরো সাইজ ছিল 5 সিসি, ওর হলো ধরো 8 সিসি। মানে এখানে তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হলো, 1 সিসি। আর এই ক্ষেত্রে চেঞ্জ ইন ভলিউম পরের ক্ষেত্রে কত হলো, 3 সিসি। তো এই ক্ষেত্রে চেঞ্জ ইন ভলিউম বেশি হলো কেন, বিকজ ইনিশিয়াল ভলিউম ইজ লার্জার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এটা গেল প্রথমটা। সেকেন্ড থিং, ভিটি ইজ মাইনাস ভি জিরো ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। মানে কি, এবার এটা মুছে দিচ্ছি, এটা সব লেখা হয়েছে, আমি বলবো। মোছা হয়েছে? হ্যালো? হ্যালো হ্যাঁ 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 বিবেক? হ্যাঁ স্যার হয়ে গেছে। এটার ধরো টেম্পারেচার চেঞ্জ হলো, এটা এখান থেকে ধরো এটা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এইটা কি তুমি আরেকটু টেম্পারেচার বাড়ালে, ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে, তাহলে এটার ভলিউমটা আরো বাড়লো। এই মেটেরিয়ালটাকে নিয়ে যাচ্ছ, এই মেটেরিয়ালটাকে নিয়ে যাচ্ছ। এখানে দেখা গেল এখানে হচ্ছে 3 সিসি, এটা হয়তো হলো 2 সিসি থেকে বেড়ে 4 সিসি হলো, এর ভলিউমটা ধরো 4 সিসি। তাহলে এই ক্ষেত্রে কি টেম্পারেচার বেশি, যেহেতু চেঞ্জ ইন ভলিউম কত হলো, 2 সিসি। এর ভলিউম, এর ভলিউম ছিল 2 সিসি, এটা হচ্ছে 4 সিসি। আর এটা 3 সিসি, তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ ইন ভলিউম কত হলো, 2 সিসি। তারপরে চেঞ্জ ইন ভলিউম ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার, তাই না? এই ক্ষেত্রে বেশি টেম্পারেচার চেঞ্জ হয়েছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ হয়েছে। আর এই ক্ষেত্রে অনলি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অবভিয়াসলি ভলিউম চেঞ্জ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে এই দুটো ইকুয়েশনকে এক করলে কি হবে, ভিটি মাইনাস ভি জিরো ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু ভি জিরো ইন্টু টি। তাহলে এবার এটাকে যদি ইকুয়াল করো তাহলে কি হবে, ভিটি মাইনাস ভি জিরো ইজ ইকুয়াল টু, এটাকে গামা, এই গামা ইন্টু ভি জিরো টি। এই গামাটা হচ্ছে কি, ইজ এ ওয়ান টাইপ অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা আগে বলেছি আমি, ওয়ান টাইপ অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবং এইটাকে যেটা বলা হয় কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন অফ সলিড, এটাকে নাম দেওয়া হয়েছে কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন অফ সলিড। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? আলো বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? এটা ওয়ান টাইপ অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এবং এটাকে নাম দেওয়া হচ্ছে কিউবিক্যাল এক্সপান্স কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন অফ সলিড। দেখে হচ্ছে রেবন্ত দাদাস? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যালো? রেবন্ত লেখা হয়েছে? হ্যাঁ এবার দেখো, এটাকে এখানে মুছে দিচ্ছি। তাহলে এখানে দেখো, ভিটি মাইনাস ভি জিরো ইজ ইকুয়াল টু গামা টি, গামা ভি জিরো টি। তাহলে গামা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। এবার ভিটি মাইনাস ভি জিরো ইউনিট কি, এর ইউনিট ভলিউম, এই মানে সিসিতে যদি তুমি যেই ইউনিট লেখো, মিটার কিউব লেখো, যাই লেখো, ধরো মিটারে নিচ্ছ, তাহলে ভিটি মাইনাস চেঞ্জ ইন ভলিউমের ইউনিট কি হবে, মিটার কিউব।
এর ইউনিট ভলিউম, এর নিচের ভলিউমের ইউনিটও কি একই, মিটার কিউব। টেম্পারেচার, তাহলে গামার ইউনিটও কি হবে 1 বাই টেম্পারেচার, সেম। গামার ইউনিটও সেম হবে, বিকজ ভলিউমের ইউনিটগুলো কেটে যাচ্ছে। চেঞ্জ ইন ভলিউম মানে কি ওর ইউনিট ভলিউমেই হবে, চেঞ্জ নিচে তো ভলিউম, তাহলে টেম্পারেচার। তারপরে এক্ষেত্রেও সেম, যদি টেম্পারেচার তুমি লেখো ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে গামার ইউনিট হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড, 1/ডিগ্রি সেন্টিগ্রেড। যদি টেম্পারেচার লেখো ফারেনহাইটে, তাহলে গামার ইউনিট হবে 1/ডিগ্রি ফারেনহাইট। যদি টেম্পারেচার লেখো তুমি কেলভিনে, তাহলে গামার ইউনিট হবে 1/কেলভিন। আন্ডারস্ট্যান্ড? সব তার মানে আলফা বিটা গামা সবার ইউনিটই সেম। বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ এইবার এটা লেখা হয়ে গেলে বলবে, আমি মুছে দেবো। হয়ে গেছে। বিবেক, এবার যেটা বললে আলফা বিটা গামা, একটা জিনিস যেটা বলা হয় না, আলফা বিটা গামার মধ্যে রিলেশন, যেটা বইয়ে বলা নেই কোনো জায়গায়। এই যে আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন দিয়েছে, সেটা হচ্ছে কি, বিটা ইকুয়ালস টু 2 আলফা অ্যান্ড গামা ইকুয়ালস টু 3 আলফা। ঠিক আছে? তাহলে তোমরা ইজিলি ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট আলফা ইজ টু বিটা ইজ টু গামা। কি করবে, আলফার জায়গায় আলফাই লিখে দাও, যার প্রপোর্শনালিটি। এবার বিটার জায়গায় কি, বিটা ইন টার্মস অফ বিটার সাথে আলফা রিলেশন কি 2 আলফা, আর গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে এটা কত দাঁড়ালো 1:2:3। এই যে ঘটনাটা, একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, তাহলে আলফা ইজ টু বিটা ইজ টু গামা কত বেরোলো 1:2:3। তাই তো? এটা কোত্থেকে পেলে, এই রিলেশন থেকে পেলে? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? পেয়েছি। এই যে রিলেশনটা দিয়েছি, ইম্পর্টেন্ট রিলেশন, এটা কি, ইট ইজ মেনটেন ফর ইন্ডিভিজুয়াল, ইম্পর্টেন্ট জিনিস, মেটেরিয়ালস। এটা ইম্পর্টেন্ট। ধরো তুমি আয়রন নিলে, আয়রনের আলফা যা হবে, এখানে আমি লিখছি, এটা কি বের থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না? আচ্ছা, ধরো আয়রন নিলে, আয়রনের আলফা বিটা গামা তিনটেই থাকবে। বুঝতে পারছো তো? এটা ধরো আয়রনের আলফাটাকে লিখলাম, সব সাফিক্স দিয়ে লিখছি, আলফা এফি। ওর বিটা কি হবে, আয়রনের বিটাটাকে কি করে লিখবো, বিটা সাফিক্স এফি। ওর গামাটাকে বিটা সাফিক্স গামা, গামা সাফিক্স এফি। বুঝতে পারছো? এটা মানে কি, আলফার, আয়রনের আয়রন, আয়রনের আলফা, আয়রনের বিটা, আয়রনের গামা। বুঝতে পারছো অল অফ ইউ? তার মানে কি, এই রিলেশনটা কি বলছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেটেরিয়ালের ক্ষেত্রে এটাই ভ্যালিড। তার মানে কি, বিটা অফ আয়রন ইকুয়াল টু 2 of alpha of iron, gamma of iron is equal to 2 of 3 of alpha of iron. বুঝতে পারছো? এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে রিলেটেড। ধরো তুমি এবার নিলে কপার বা অ্যালুমিনিয়াম, কি বলবো, আরো অনেক কোয়ান্টিটিস আছে দেখছি আমি। ধরো আমি লিখছি অ্যালুমিনিয়াম, দিচ্ছি অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের আলফা অবভিয়াসলি আলাদা হবে, আয়রনের সাথে সেম হবে না। অ্যালুমিনিয়ামের আলাদা বিটা থাকবে, অ্যালুমিনিয়ামেরও আলাদা গামা থাকবে। এইটারটা আমি এখানে লিখছি, এটার মানেটা কি, এই যে এখানে লিখেছি ইন্ডিভিজুয়াল, তার মানে কি, এটা যেমন আমি আয়রনেরটা লিখলাম, অ্যালুমিনিয়ামেরটা কি হবে, গামা অফ অ্যালুমিনিয়াম, আগে বিটাটা লিখি আমি, বিটা অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 2 অফ আলফা অফ অ্যালুমিনিয়াম, গামা অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 3 অফ আলফা অফ অ্যালুমিনিয়াম। বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সবাই কেউ এটা বুঝবে না, এটা বলবে না যে আয়রনের আলফার সাথে আল অ্যালুমিনিয়ামের বিটার কি রিলেশন, কেউ এটা বার করতে পারবে না। বুঝতে পারছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে আলফা ইকুয়াল টু বিটা, এই যে ইকুয়েশনটা, এটা কোত্থেকে এসছে, না এটা এসছে তোমার
ইয়েস, একই মেটেরিয়াল। এটা এসছে যে বিটা এই এটা কোত্থেকে এসছে, বিটা ইকুয়াল টু 2 আলফা অ্যান্ড গামা ইকুয়াল টু 3 আলফা। এই জিনিসটা কার জন্য ভ্যালিড? ইন্ডিভিজুয়াল মেটেরিয়ালের জন্য। তার মানে আয়রনের যদি বলা ওর বিটার সাথে আলফা রিলেশন এটা, ওর গামার সাথে আলফা রিলেশন এটা, বুঝতে পারছো? যদি অ্যালুমিনিয়াম হ্যাঁ দেখো তাহলে অ্যালুমিনিয়ামের আলফা বিটা গামা এদের মধ্যে রিলেশন এটা। কিন্তু কখনোই এটা মানে এটা না যে আয়রনের আলফার সাথে অ্যালুমিনিয়ামের বিটার রিলেশন এটা না, সেটা কিন্তু হবে না। বুঝতে পারছো অল অফ ইউ? এটা বইয়ে ক্যাটাগরিক্যালি বলা নেই, ওই জন্য আমি বলে দিলাম। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? হ্যালো? এর পরের দিন আমি এর উপর বেস করে হ্যাঁ বুঝতে গেছি। এর পরের দিন আমি এর উপর বেস করে অঙ্ক করাবো অনেক। হাই লেভেলে, নর্মাল লেভেলও, সব অ্যাডভান্স লেভেলে সব অঙ্ক করাবো। ঠিক আছে, আজকে এত অবধি থাক। গুড নাইট টু অল অফ ইউ। চ্যানেলটার নাম, হ্যাঁ বলো, একটু জোরে বলো। চ্যানেলের নাম। হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি কালকে আপলোড করে দিয়ে দেবো। এখন দিলে তো পাবে না, কারণ এই ভিডিওটা আপলোড করতে সময় লাগবে। আমি কালকে আপলোড করে দিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট। রেবন্ত বোঝা গেছে? ওকে। হ্যাঁ বলো।